ইংরেজ শাসন থেকে মুক্তি পেতে যখন দেশময় বিপ্লবের ঝোড়ো হাওয়া, তখন বিপ্লবীর দলে কাজ করত এলা আর অতীন। তাদের নেতা ছিলেন ইন্দ্রনাথ, যাকে সকলে ডাকত মাস্টার মশাই বলে, আর মানত রাজ চক্রবর্তীর মতো। একদিন বেলা 3টের সময় কানাই গুপ্তের চায়ের দোকানে এলা বসে এক কোণে অপেক্ষা করছে, কিন্তু তাকে দলের যেসব ছেলেরা নিমন্ত্রণ করেছিল তাদের তখনও দেখা নেই। হঠাৎ সেখানে এলেন ইন্দ্রনাথ। আপনি? তুমি যে এখানে? আপনি আমার বাড়িতে ছেলেদের যাওয়া নিষেধ করেছেন, সেই জন্য ছেলেরা আমাকে এখানেই ডেকেছে। সে খবর আগেই পেয়েছি, পেয়েই জরুর তাদের অন্যত্র কাজে লাগিয়ে দিলাম। আর ওদের সকলের হয়ে অ্যাপোলজি করতে এসেছি, বিলও শোধ করে দেব। কেন আপনি আমার নিমন্ত্রণ ভেঙে দিলেন? ছেলেদের সঙ্গে তোমার সহৃদয়তার সম্পর্ক আছে, সেই কথাটা চাপা দেবার জন্য। কাল দেখতে পাবে তোমার নাম করে একটা প্রবন্ধ কাগজে পাঠিয়ে দিয়েছি। আপনি লিখেছেন? আপনার কলমে বেনামি চলে না। বাহার দিয়ে কাঁচা করে লেখা, বুদ্ধির পরিচয় নেই, সদুপদেশ আছে। কিরকম? তুমি লিখছো ছেলেরা অকাল বোধনে দেশকে মারতে বসেছে, তাই বঙ্গনারীদের কাছে তোমার সকরুণ আপিল এই যে তারা যেন লক্ষ্মী ছাড়াদের মাথা ঠান্ডা রাখে। বলেছে যে তোমরা মায়ের জাত, আজকাল সর্বদাই বলে থাকো তোমরা মায়ের জাত। ওই কথাটাকেই লবণাম্বুতে ভিজিয়ে লেখার মধ্যে বসিয়ে দিয়েছি আর কি। মাতৃবৎসল পাঠকের চোখে জল আসবে। আর তুমি যদি পুরুষ হতে তো এরপরে রায়বাহাদুর পদবী পাওয়া কিছু অসম্ভব হতো না। আপনি যা লিখেছেন সেটা যে একেবারেই আমার কথা হতে পারে না আমি তা বলবো না। এই সর্বনেশে ছেলেগুলোকে আমি ভালোবাসি। এমন ছেলে আছে কোথায়? একদিন তো ওদের সঙ্গে একসঙ্গে কলেজে পড়েছি, তা প্রথম ওরা আমার নামে বোর্ডে লিখতো যা তা, পেছন থেকে ছোট এলাচ বলে চেঁচিয়ে দেখেই খুব ভালো মানুষের মতো আকাশের দিকে তাকাতো। 4th ইয়ারে পড়তো আমার বন্ধু ইন্দ্রাণী, তা তাকে বলতো বড় এলাচ। না, বেচারার বহরে কিছু বাহুল্য ছিল আর কি। তা এইসব ছোটখাটো উৎপাত নিয়ে অনেক মেয়ে রাগারাগি করতো। আমি কিন্তু ছেলেদের পক্ষ নিয়েছি। আমি জানতুম আমরা ওদের চোখে অনভ্যস্ত বলেই ওদের ব্যবহারটা হয়ে পড়ে এলোমেলো। কদর্যও হয় কখনো কখনো, কিন্তু সেটা ওদের স্বাভাবিক নয়। যখন অভ্যেস হয়ে এলো, সুর আপনি এলো সহজ হয়ে। ছোট এলাচ হলো এলাদি। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে ছেলেদের সঙ্গে ব্যবহার করা খুবই সহজ, মেয়েরা যদি জ্ঞাত বা অজ্ঞাত সারে ওদের ওই মৃগয়া করবার দিকে ঝোঁক না দেয়। তারপর একে একে দেখলুম ওদের মধ্যে সবচেয়ে ভালো যারা, যাদের ইতরতা নেই, মেয়েদের পরে সম্মান যাদের পুরুষের যোগ্য, অর্থাৎ কলকাতার রসিক ছেলেদের মতো যাদের রস গাঁজিয়ে ওঠা নয়, তারাই ছুটল মৃত্যুদূতের পিছনে মরিয়া হয়ে। তারা প্রায় সবাই আমারই মতো বাঙাল। তা মাস্টার মশাই, ওরাই যদি মরতে ছোটে, আমি চাইনি ঘরের কোণে বেঁচে থাকতে। কিন্তু মাস্টার মশাই সত্যি কথা বলবো, যতই দিন যাচ্ছে আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্য না হয়ে কিরকম নেশা হয়ে উঠছে। আমাদের কাজের পদ্ধতি চলেছে যেন নিজের বেতালা ঝোঁকে, বিচার শক্তির বাইরে। ভালো লাগছে না। এমন সব ছেলেদের কোন অন্ধশক্তির কাছে বলি দেওয়া হচ্ছে, আমার বুক ফেটে যায়। বৎসে, এই যে ধিক্কার, এইটাই কুরুক্ষেত্রের উপক্রমণিকা। অর্জুনের মনেও ক্ষোভ জেগেছিল। ডাক্তারি শেখবার গোড়ায় মরা কাটবার সময় ঘৃণায় আমি প্রায় মূর্ছা গিয়েছিলাম, কিন্তু ওই ঘৃণাটাই ঘৃণ্য। শক্তির গোড়ায় নিষ্ঠুরের সাধনা, শেষে হয়তো ক্ষমা। তোমরা বলে থাকো যে মেয়েরা মায়ের জাত, কথাটা আদৌ গৌরবের নয়। মা তো প্রকৃতির হাতে শতই বানানো, জন্তু জানোয়ারেরাও বাদ যায় না। তার চেয়েও বড় কথা তোমরা শক্তি রূপিণী, আর এইটাকেই প্রমাণ করতে হবে দয়া মায়ার জলা জমি পেরিয়ে গিয়ে শক্ত ডাঙায়। শক্তি দাও, পুরুষকে শক্তি দাও। আপনাকে কথা কওয়াতে ভালোবাসি, কিন্তু এখন সে নয়। আমি নিজে কিছু বলতে ইচ্ছে করি। কি বলো? আপনি একটা অন্যায় করছেন, এ কথা না বলে থাকতে পারলাম না। কি অন্যায়? আপনি উমাকে বিয়ে করতে হুকুম করেছেন। সে তো বিয়ে করতে চায় না। কি বললে সে চায় না? সে আপনার সামনে প্রতিজ্ঞা করেছিল যে বিয়ে করবে না। তখন সেটা ছিল সত্য, কিন্তু এখন আর তাতে সত্য নেই। প্রতিজ্ঞা উমা আপনি ভাঙতো, আমি ভাঙালেও মোর অপরাধ বাঁচিয়ে দিলুম। আপনি জানেন যে উমা সুকুমারকে ভালোবাসে। সেই জন্যই তোকে তফাৎ করতে চাই। ভালোবাসার শাস্তি? ভালোবাসার শাস্তির কোনো মানে নেই। তাহলে তো বসন্ত রোগ হয়েছে বলেও শাস্তি দিতে হয়, কিন্তু গুটি বেরোলে ঘর থেকে বার করে রোগীকে হাসপাতালে পাঠানোই শ্রেয়। তাহলে সুকুমারের সঙ্গে বিয়ে দিলেই তো হয়। কেন? সুকুমার তো কোনো অপরাধ করেনি। ওর মতো ছেলে আমাদের মধ্যে কজন আছে? ও যদি নিজেই উমাকে বিয়ে করতে রাজি হয়? অসম্ভব নয়। আর সেই জন্যই এত তাড়া। ওর মতো উঁচুদরের পুরুষের মনে বিভ্রম ঘটানো মেয়েদের পক্ষে অত্যন্ত সহজ। সৌজন্যকে প্রশ্রয় বলে সুকুমারের কাছে প্রমাণ করা ও 2-1 ফোঁটা চোখের জলেই সম্ভব হতে পারে।
কি রাগ করছে শুনে? এই সমস্ত উৎপাতের আশঙ্কা সত্ত্বেও আপনি মেয়ে পুরুষ একত্র করেছেন কেন? তার কারণ শরীরটাতে ছাই দিয়েছে যে সন্ন্যাসী, আর প্রবৃত্তিকে ছাই করেছে যে ভস্মকুণ্ড, সেই সমস্ত ক্লিপদের দিয়ে কাজ হবে না বলে। যখন দেখবো যে আমাদের দলের কোনো অগ্নি উপাসক অসাবধানে নিজের মধ্যেই অগ্নিকাণ্ড ঘটাতে বসেছে, দেব তাদের সরিয়ে। আমাদের অগ্নিকাণ্ড দেশ জুড়ে নেবানো মন নিয়ে তা হবে না, আর হবে না তাদের নিয়ে যারা আগুন চাপতে জানে না। মাস্টারমশাই, আমাকে আপনি তবে ছেড়ে দিন। এতখানি ক্ষতি করতে বলো কেন? আপনি জানেন না। জানি না কে বললে? দেখা গেল একদিন তোমার খদ্দরেও একটুখানি রং লেগেছে, জানা গেল অন্তরে অরুণোদয়। তুমি একজনকে ভালোবেসেছো, এই তো? তা তোমার মন তো আর পাষাণে গড়া নয়। যাকে ভালোবাসো তাকেও জানি, অনুশোচনার কোনো কারণ দেখছি না। আপনি বলেছিলেন এক মনা হয়ে কাজ করতে হবে, সকল অবস্থায় তা সম্ভব না হতে পারে। সকলের পক্ষে নয়, কিন্তু ভালোবাসার গুরুভারে তোমার ব্রত ডোবাতে পারে তেমন মেয়ে তুমি নও। আমি তো আপনাদের কোনো কাজে লাগিনি, সেটা আপনি জানেন। তোমার কাছ থেকে তো কাজ চাইনি, কাজের সব কথা তো জানাইও না তোমাকে। কেমন করে তুমি নিজে বুঝবে যে তোমার হাতের রক্ত চন্দনের ফোঁটা ছেলেদের মধ্যে কি আগুন জ্বালিয়ে দেয়? সেটুকু বাদ দিয়ে কেবল সুখময় নিয়ে কাজ করাতে গেলে পুরো কাজ পাবো না। দেখো, আমরা কামিনী কাঞ্চন ত্যাগী নই। যেখানে কাঞ্চনের প্রভাব সেখানে কাঞ্চনকে অবজ্ঞা করি না, আর যেখানে কামিনীর প্রভাব সেখানে কামিনীকে বেদিতে বসিয়েছি। আপনার কাছে মিথ্যে বলবো না, আমি বুঝতে পারছি যে আমার এই ভালোবাসা দিন দিন আমার অন্য সকল ভালোবাসাকে ছাড়িয়ে যাচ্ছে। কোনো ভয় নেই, খুব ভালোবাসো, খুব ভালোবাসো। শুধু মা মাস্বরে দেশকে যারা ডাকাডাকি করে তারা চির শিশু। দেশ বৃদ্ধ শিশুদের মা নয়, দেশ অর্ধ নারীশ্বর। মেয়ে পুরুষের মিলনেই তার উপলব্ধি। কিন্তু এই মিলনকে নিস্তেজ করো না সংসার পিঁজড়ে বেঁধে। কিন্তু তবে আপনি যে উমাকে... মা কালু, ভালোবাসা শুষ্ক রুদ্ররূপ ওরা সইতে পারবে কি করে? তাই যে রামপুত্রের ঘাটে ওদের সকল সাধনার অন্ত্যেষ্টি সৎকার, সময় থাকতে সেখানে ওই দুজনকে গঙ্গা যাত্রায় পাঠাচ্ছি। সে কথা যাক, তোমাকে একটা প্রশ্ন করব। তুমি অতীনকে ভালোবাসো? আচ্ছা, যদি কখনো সে আমাদের সকলকে বিপদে ফেলে, তাকে নিজের হাতে মারতে পারবে না? তার পক্ষে এতই অসম্ভব যে হ্যাঁ বলতে আমার মুখে বাঁধবে না। যদি সম্ভব হয়। মুখে যাই বলি না কেন, নিজেকে কি জানি শেষ পর্যন্ত? জানতেই হবে নিজেকে। সমস্ত নিদারুণ সম্ভাবনা প্রত্যহ কল্পনা করে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমি নিশ্চিত বলছি আপনি আমাকে ভুল করে বেছে নিয়ে... আমি নিশ্চিত জানি যে আমি ভুল করিনি। মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনার পায়ে পড়ি, দিন অতীনকে নিষ্কৃতি। আমি নিষ্কৃতি দেবার কি? ও বাঁধা পড়েছে নিজেরই সংকল্পের বন্ধনে। ওর মন থেকে দ্বিধা কোনো কালেই মিটবে না। রুচিতে ঘা লাগবে প্রতি মুহূর্তে, তবু ওর আত্মসম্মানকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। কি হে ভায়া? কে কানাই বুঝি? এসো এসো। ভায়া হে, তোমার খ্যাতি তো বাক সংযমে, তুমি তো মুনি বললেই হয়। কিন্তু এলাদি তোমার সেই খ্যাতি এবার দিলে বুঝি মাটি করে? কথা না বলারই সাধনা আমাদের, কিন্তু নিয়মটাকে রক্ষা করবার জন্যই তো ব্যতিক্রমের দরকার। এ মেয়েটি নিজে কথা বলে না, কিন্তু অন্যকে কথা বলবার সুযোগ দেয়। বাক্যের পরে একটি বহুমূল্য আতিথ্য। কি বলো তুমি ভায়া? এলাদি কথা বলে না, ও তোমার কাছে চুপ, কিন্তু যেখানে মুখ খোলে সেখানে তো একেবারে বাণীর বন্যা। তো যাক, আজকে এই পর্যন্ত। ওই বিষয়টা ওই আগামীবারে সমাপ্য। এলাদি, দেখো, তোমার এই চায়ের নেমন্তন্নটা ভাঙবার মূলে যদি গোপনে আমি একটু আধটু থেকে থাকি তো কিছু মনে করো না। জান, দেখো, আমার এই চায়ের দোকানটাতে এবার কুলুপ পড়বার সময় আসন্ন। হ্যাঁ, এবারে বোধহয় ওই মাইল 7 তফাতে কোথাও গিয়ে একটা নাপিতের দোকান খুলতে হবে। তবে হ্যাঁ, ইতিমধ্যে অলকানন্দা তৈল তৈরি করে রেখেছি 5 পিপে। একবারে মহাদেবের জটা নিংড়ে বের করা। তুই বরং একটা সার্টিফিকেট দিও বক্সে, তাতে বলো যে এই অলকা তৈল মাখবার পর থেকে চুল বাঁধা একটা আপদ হয়ে দাঁড়িয়েছে। ওই দীর্ঘায় মানা বেনি সামলে তোলা স্বয়ং দেবী দশপূজার পক্ষেও দুঃসাধ্য। মাস্টারমশাই, মনে রইল আপনার কথা, প্রস্তুত থাকবো। আচ্ছা, চলুন। তোমাকে চঞ্চল দেখছি কেন হে কানাই? সম্প্রতি ওই রাস্তার ধারে আমার এই সামনের টেবিলেই বসে গোটা 3 গুন্ডা ছেলে একটু বীর রস প্রচার করছিল। অবশ্যই আওয়াজেই বোঝা যায় যে জং বৃষভেরই পুষ্যি বাছুর ওরা। তো আমি তো সিটিশনের নমুনা শুদ্ধ ওদের নামে পুলিশে রিপোর্ট করে দিয়েছি। তবে তো দেখছি তোমার ঢাকনির ফুটো দিয়ে গন্ধ বেরিয়ে পড়েছে। মাছির আমদানি শুরু হলো বলে? সন্দেহ নেই, সন্দেহ নেই। ভায়া,
আমি বলি কি, এখনই ছড়িয়ে ফেলো তোমার ছেলের দলকে দূরে দূরে, ওদের একজনও যেন ওই বেকার না থাকে। ওই অস্টেন্সিবল মিনস অফ লাইভলিহুড এই প্রত্যেকেরই থাকা চাই। চাই তো নিশ্চয়ই, কিন্তু উপায় ঠাউরেছ? অনেক দিন থেকে। ওই যে মাধব কবরেজ বিক্রি করে জরাশুনি বটিকা, তার তো 12 আনাই কুইনি। তা সেগুলো তার কাছ থেকে নিয়ে লেবেল বদলে নাম দেবো ম্যালেরিয়ারি গুটিকা। কুইনের পেছনে অনেকখানি মিথ্যে কথা জুড়তে হবে। তা হোক, ওই প্রতুল সেনকে লাগানো যাবে ক্যাম্বিসের ব্যাগ হাতে ওই গুটিকা প্রচারের মহৎ কার্যে। তারপরে জগবন্ধু সংস্কৃত শ্লোকের উপরে ব্যাকরণের ভেলকি লাগিয়ে উচ্চস্বরে প্রমাণ করতে থাকুক যে চাণক্য জন্মেছিলেন বাংলাদেশের নেত্রকোনায়। হ্যাঁ, ওই আমারও জন্মস্থান ওই সাব ডিভিশনেই। এই নিয়ে সাংঘাতিক কথা কাটাকাটি শুরু হয়ে যাক সাহিত্যে, সংবাদপত্রে। অবশেষে খুব ঘটা করে চাণক্য জয়ন্তী করা যাবে আমার এই প্রপিতামহের পুরো ভিটের ওপরে। তোমার কথা শুনে আমারই তো ইচ্ছে হচ্ছে একটা ব্যবসায় লাগি, আর কিছুর জন্য নয়, কেবল দেউলিয়া হবার কার্যপ্রণালী এবং সাইকোলজি অনুশীলন করবার জন্য। হ্যাঁ, তা তুমি যে ব্যবসায় লেগেছো ভাইয়া, সেটা আজ হোক কাল হোক ও নিশ্চিত দেউলে হবারই মুখে। দেখো, যারা দেউলে হয় তারা যে বোঝে না বলে হয় তা নয়, তারা ওই লোকসানের রাস্তাটা কোনো মতে ছাড়তে পারে না বলেই হয়। দেউলে হবার মরণটান একটা সাবলাইম আকর্ষণ। যাক, ও বিষয়টা বর্তমানে আলোচনা করে লাভ নেই। একটা প্রশ্ন মনে জেগেছে, সেটা তোমাকে এই ফাঁকে জিজ্ঞাসা করিনি। আচ্ছা, ওই এলার মতন মেয়ে সর্বদা দেখতে পাওয়া যায় না, এ কথা মানো কিনা? মানি বই কি। তাহলে ওকে তোমাদের মধ্যে রেখেছো কোন সাহসে? কানাই, এতদিনে তোমার অন্তত আমাকে বোঝা উচিত ছিল। দেখো, আগুনকে যে ভয় করে সে আগুনকে ব্যবহার করতে পারে না, কিন্তু আমার কাছে আমি আগুনকে বাদ দিতে চাই না। ভাইয়া হে, তোমার এই ভীষণ ল্যাবরেটরিতে আমরা তো ওই ঝাড়ন কাঁধে বেয়ারার কাজ করি মাত্র, কিন্তু খেপে ওঠে যদি কোনো গ্যাস, যদি কোনো যন্ত্র ফেটে ফুটে ছিটকে পড়ে, তাহলে আমাদের কপাল ভাঙবে 7খানা হয়ে। তা সেটা নিয়ে গর্ব করবার মতন জোর আমাদের খুলির তলায় নেই। আমার মনে কোনো অন্ধবিশ্বাস নেই কানাই। যা অনিবার্য তাকে আমি অক্ষুব্ধ মনেই স্বীকার করে নিতে পারি। ইতিহাস তো পড়েছি, দেখেছি কত মহামহা সাম্রাজ্য গৌরবের অগ্রভেদী শিখরে উঠেছিল, আর আজ তারা ধুলোয় মিলিয়ে গেছে। তাদের হিসেবের খাতায় কোথায় মস্ত একটা দেনা জমে উঠেছিল যা তারা শোধ করেনি। আর এই দেশ যেহেতু আমারই দেশ, অতএব সৌভাগ্যের চিরসত্য নিয়ে ইতিহাসের উঁচু গতিতে গদিয়ান হয়ে বসে থাকবে পরাভবের সমস্ত কারণগুলোর গায়ে সিঁদুর চন্দন মাখিয়ে ঘন্টা নেড়ে পুজো করতে করতে বোকার মতো এমন আবদার করবো আমি কার কাছে? আমি তা কখনোই করি না। বৈজ্ঞানিকের নির্মোহ মন নিয়ে মেনে নিয়েছি, যার মরণ দশা সে মরবেই। আর আমরা? তোমরা কি খোকা? মাঝ দরিয়ায় যে জাহাজে তলা গিয়েছে 7 জায়গায় ফাঁক হয়ে, কেটে কেটে মন্ত্র পড়ে কর্তার দোহাই দিয়ে তাকে তোমরা বাঁচাতে পারবে? তোমরা কজনে জেনে শুনে সেই ডুবোজাহাজেই ঝড়ের মুখে সাংঘাতিক পাল তুলে দিয়েছ, তোমাদের পাঁজর কাঁপেনি? রসাতলে যাবার জন্য যে দেশ অন্ধভাবে প্রস্তুত, তারই মাছ তুলে তোমরা শেষ পর্যন্ত ধ্বজা উড়িয়েছ। তোমরা না করেছো মিথ্যে আশা, না করেছো কাঙালপনা, না কেঁদেছো নৈরাশ্যে হাউ হাউ করে। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। তারপর কর্মণ্যেও অধিকারস্তে মা ফলেষু কদাচন। ওই যে এক কাপ চা দাও। ওই আসছেন রক্তগঙ্গা বাবার মেয়ে কি ভগীরথ। চাই ওকে চা খাইয়ে আসি গে, আর সেই সঙ্গে স্পষ্ট ভাষায় খবরটাও দিয়ে দেবো যে পুলিশকে সব কথা রিপোর্ট করা হয়ে গেছে। ভাইয়া হে, তোমার দলের বোকারা আমাকে শেষ পর্যন্ত না লিঞ্চ করে বসে। তারপর একদিন বিকেলবেলা এলা তার দোতলার ঘরে একা বসে ওই নারায়ণ স্কুলের খাতা দেখছে। অতীন্দ্র দমকা হাওয়ার মতো সেই ঘরে এসে ঢুকলো। এলি, অসভ্য, জানার না দিয়ে ঘরে আসতে সাহস করো? দেখো, জীবনটা অতি ছোট আর কায়দা কানুন অতি দীর্ঘ। নিয়ম বাঁচিয়ে চলবার উপযুক্ত পরমায়ু ছিল সনাতন যুগে মানধাতার, কলিকালে তার টানাটানি পড়ে গেছে। আমার কাপড় ছাড়া হয়নি এখনো। তা ভালোই তো,
তাহলে আমার সঙ্গে মিশ খাবে। তুমি থাকবে রথে আর আমি থাকবো পদাতিক হয়ে, এরকম দ্বন্দ্ব মনুর নিয়মে অধর্ম। এককালে আমি ছিলাম নিখুঁত ভদ্রলোক, কলসটা তুমি দিয়েছে ঘুচিয়ে। বর্তমান বেশভূষাটা দেখছো কিরকম? অভিধানে ওকে বেশভূষা বলে না। কি বলে তবে? শব্দ পাচ্ছি না খুঁজে। আচ্ছা, জামার সামনেটাতে ওই যে বাঁকাচোরা ছেঁড়ার দাগ, ওটা কি তোমার সকৃত সেলাইয়ের লম্বা বিজ্ঞাপন? ভাগ্যের আঘাত দারুণ হলেও আমি যে বুক পেতে নিয়ে থাকি ওটা তারই পরিচয়। এই জামা দর্জিকে দিতে সাহস হয় না। তারও তো একটা আত্মসম্মান বোধ আছে। তুমি আমাকে দিলে না কেন? ওরে বাবা, একে নবযুগের সংস্কারের বার নিয়েছো, তার উপরে আবার পুরনো জামার সংস্কার। ওটাকে সহ্য করবারই বা এমন কি দরকার ছিল? যে দরকারে ভদ্রলোক তার স্ত্রীকে সহ্য করে। তার অর্থ একটির বেশি নেই বলে? বিশ্ব সংসারে তোমার ওই একটি বই আর জামা নেই? বাড়িয়ে বলা তো অন্যায়, তাই আমি কমিয়ে বললুম। পূর্ব আশ্রমে শ্রীযুক্ত অতীন্দ্রবাবু জামা ছিল, বহু সংখ্যক এবং বহুবিধ। এমন সময় দেশে এলো বন্যা। তুমি বক্তৃতায় বললে যে যে অশ্রুপ্লাবিত দুর্দিনে, মনে আছে অশ্রুপ্লাবিত বিশেষণটা, যে বহু নরনারীর লজ্জা রক্ষার মতো কাপড় জুটছে না, সে সময়ে আবশ্যকের অতিরিক্ত কাপড় যার আছে লজ্জা তারই। বেশ গুছিয়ে বলেছিলে। তখনও তোমার সম্বন্ধে প্রকাশ্যে হাসতে আমার সাহস ছিল না, কিন্তু মনে মনে হেসেছিলাম। কারণ আমি নিশ্চিত জানতুম যে আবশ্যকের বেশি জামা ছিল তোমার বাক্সে। কিন্তু এও জানতুম যে মেয়েদের যদি 50 রঙের 50টা জামা থাকে তো 50টাই অত্যাবশ্যক। তা আমি দেখলাম সেদিন যে দেশ হিতৈষিনীদের মধ্যে এবারে রেশারেশি চলেছে যে কে কত দান সংগ্রহ করে এনে দিতে পারে। আমি এনে দিলাম আমার কাপড়ের তরঙ্গ তোমার চরণতলে। সে কি কথা? আমি কি জানি আমার নিঃশেষ করে দেবে? দুঃখ করো না, একান্ত শোচনীয় নয়। দুটো জামা রাঙিয়ে রেখে দিলুম নিত্য আবশ্যকের গরজে, পালা করে কেচে পড়া চলছে। আরো দুটো আছে, এই আপদ ধর্মের জন্য ভাঁজ করা। মানে যদি কোনোদিন কোনো সন্দিগ্ধ সংসারে ভদ্রবংশীয় বলে প্রমাণ দেবার প্রয়োজন ঘটে তো ওই জামা দুটোতে রইল সার্টিফিকেট। আচ্ছা, এইবার বলো তো দেখি তোমার জরুরি কথাটা কি? জানো, হঠাৎ কবিতার একটা পদ মনে পড়ে গেছে, অথচ কোথায় পড়েছি কিছুতেই মনে আসছে না। সকাল থেকে হাওয়া হাতড়িয়ে বেড়াচ্ছি, তাই তোমাকে জিজ্ঞাসা করতে এলাম। অত্যন্ত জরুরি দেখছি। আচ্ছা বলো। একটু ভেবে বলো কার রচনা? হ্যাঁ, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কোন নামজাদা কবির তো নয়। তো পূর্বশ্রুত বলে মনে হচ্ছে না তোমার? চেনা গলার আভাস পাচ্ছি একটুখানি। তো অন্য লাইনটা গেল কোথায়? আমার বিশ্বাস ছিল যে অন্য লাইনটা আপনিই তোমার মনে আসবে। তোমার মুখে যদি একবার শুনি তাহলে নিশ্চয় মনে আসবে। বেশ, তবে শোনো। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। অন্তু আজকাল কি পাগলামি শুরু করেছে তুমি? সেই চৈত্র মাসের বারবেলা থেকেই তো আমার পাগলামি শুরু। আজ সেইখানে আমি তোমাকে ডাক দিতে এলুম, তোমার কাজের ক্ষতি করব। থাকে পড়ে আমার কাজ, আলোটা জ্বেলে দিই। না না, থাক। দেখো, আলো প্রত্যক্ষকে প্রমাণ করে। চলো দীপহীন পথে সেই অপ্রত্যক্ষের দিকে। মনে আছে 4 বছরের কিছু কম হবে, স্টিমারে খেয়া পার হচ্ছি মোকামার ঘাটে। তখনও আঁকড়ে ছিলাম পৈতৃক সম্পত্তির ভাঙা কিনারটাকে, আর সেটা ছিল দেনার গর্তে ভরা। গায়ে সিল্কের পাঞ্জাবি, পাট করা মুগার চাদর কাঁধে, একলা বসে আছি ফার্স্ট ক্লাস ডেকের বেতের কেদারায়, আর তুমি জনসাধারণের দলে কোমর বেঁধে ডেক প্যাসেঞ্জার। হঠাৎ একেবারে দ্রুত বেগে এসে পড়লে আমার সামনে। আজও চোখের উপর দেখতে পাচ্ছি তোমার সেই ব্রাউন রঙের শাড়ি। চেষ্টাকৃত অসংকোচের ভান করেই প্রশ্ন করলে, আপনি খদ্দের পরেন না কেন? মনে পড়ছে? খুব স্পষ্ট। তোমার মনের ছবিকে তুমি কথা কওয়াতে পারো, আর আমার ছবি একদম বোবা। এলি, তোমার গলার এই সুরটি শুনেই আমার সর্বশরীর চমকে উঠল। অপরিচিতা মেয়েটির সেই অভাবনীয় স্পর্ধায় সেদিন যদি রাগ করতে পারতুম, তাহলে সেদিনকার খেয়াথরি এত বড় আঘাতায় পৌঁছিয়ে দিত না। ভদ্রপাড়াতেই দিন কাটতো চলতি রাস্তায়, কিন্তু মনটা আর্দ্র দেশলাই কাঠির মতো, রাগের আগুন জ্বলল না। অহংকার তো আমার স্বভাবের সর্বপ্রধান সদ্গুণ, তাই ধাঁ করে মনে হলো যে মেয়েটি যদি আমাকে বিশেষভাবে পছন্দ না করত, তাহলে এমন বিশেষভাবে ধমক দিতে আসতো না। খদ্দর পূজারও তো একটা ছুতো, সত্যি কিনা বলো? কতবার বলেছি। অনেকক্ষণ ধরে ডেকের কোণে বসে তোমাকে চেয়ে চেয়ে দেখছিলাম, ভুলে গিয়েছিলাম যে সেটা আর কেউ লক্ষ্য করছে কিনা।
মনে হলো কোথা থেকে এলো এই অতি দূর জাতের মানুষটি, চারিদিকের পরিমাপে তৈরি নয়। তখনই মনে মনে পণ করলুম যে এই দুর্লভ মানুষটিকে টেনে আনতে হবে, না কেবল আমার নিজের কাছে নয়, আমাদের সকলের কাছে। আমার কপালে তোমার এক বচনের চাওয়াটা চাপা পড়লো ওই বহু বচনের চাওয়ার তলায়। আমার উপায় ছিল না অন্তু। তুমি আসবার আগেই শপথ করে দেশের আদেশ স্বীকার করেছি। বলেছি আমার একলার জন্য আমি কিছুই রাখবো না। দেশের কাছে আমি বাগদত্তা। শপথ করে সত্য গ্রহণ করেছিলাম যে বিয়ে করব না। না করলেও হয়তো বিয়ে সম্ভব হতো না। কেন হতো না? যে সময়ে দেখা হলে শুভ দৃষ্টি সম্পূর্ণ হতো, সে সময়ে হয়নি যে দেখা। কিন্তু তবু বলছি ভাগ্যে হয়নি। কেন? কি ক্ষতি হতো তাতে? আমার জীবন সার্থক হতো, কিন্তু কতটুকুই বা তার দাম। কারো মতো নাও যে তুমি, মস্ত তুমি। তফাতে আছি বলেই তো দেখতে পেলুম। সামান্য আমাকে দিয়ে তোমাকে জড়িয়ে ধরবার কল্পনা করতেও আমার ভয় হয়। আমার ছোট সংসারের প্রতিদিনের তুচ্ছতার মানুষ হবে তুমি। আমি কত উপরে মুখ তুলে তোমার মাথা দেখতে পাই, তোমাকে বোঝাবো কেমন করে? কিন্তু আমরা তো বায়োলজির সংকল্প বহন করে এসেছি পৃথিবীতে। সঙ্গে সঙ্গে এনেছি জীব প্রকৃতির নিজের যোগানো অস্ত্র আর মন্ত্র। সেগুলো ঠিক মতো ব্যবহার করতে জানলেই সস্তায় আমরা জিতে নিতে পারি আমাদের সিংহাসন। কিন্তু সাধনার ক্ষেত্রে পুরুষকে প্রমাণ করতে হয় তার শ্রেষ্ঠতা। সেই শ্রেষ্ঠতা যে কি, ভাগ্যক্রমে আমি তা জানবার সুযোগ পেয়েছি। পৃথিবীতে সবচেয়ে জঘন্য যে স্পাইয়ের ব্যবসা, সেই ব্যবসায় মেয়েদের নৈপুণ্য পুরুষের চেয়ে বেশি। এই কথা যখন বইয়ে পড়লুম, তখন বিধাতার পায়ে মাথা খুঁড়ে বলেছি 7 জন্মে যেন আমি মেয়ে হয়ে না জন্মাই। আমি মেয়ের চোখে দেখেছি পুরুষকে, তাই সব কাটিয়ে তাদের ভালোকে দেখতে পেয়েছি, তাদের বড়কে। যখন দেশের কথা ভাবি, তখন সেই সমস্ত সোনার টুকরো ছেলেদের কথাই ভাবি। আমার দেশ তারা যদি ভুল করে তবে খুব বড় করেই ভুল করে। আমার বুক ফেটে যায় যখন দেখি যে আপন ঘরে এরা জায়গা পেলে না। আমি ওদেরই মা, ওদেরই বোন, ওদেরই মেয়ে, এই কথা মনে করে আমার সমস্ত বুক ভরে ওঠে। জানো তো, নিজেকে সেবিকা বলতে ইংরেজি পড়া মেয়েদের মুখে বাঁধে, কিন্তু আমার সমস্ত হৃদয় বলে ওঠে আমি সেবিকা। তোমাদের সেবা করা আমার সার্থকতা। আমাদের ভালোবাসার চরম এই ভক্তিতে। ভালোই তো, তোমার সেই ভক্তির জন্য অনেক পুরুষ আছে, কিন্তু আমাকে কেন? মেয়েদের সম্বন্ধে যে ফদ্দটা তুমি দিলে, ওই যে মা, বোন, মেয়ে, তার মধ্যে প্রধান একটা বাদ পড়ে গেল। বোধ করি আমারই কপাল দোষ। অন্তু, তোমার নিজের চেয়ে আমি তোমাকে অনেক বেশি জানি। আমার আদরের ছোট খাঁচায় দুদিনেই তোমার দানা উঠতো ছটফটিয়ে। তৃপ্তির যে সামান্য উপকরণ আছে আমাদের হাতে, তার আয়োজন তোমার কাছে ঠেকতে এসে একদিন তলা নিতে। তখন জানতে পারতে যে আমি কতই গরিব। তাই তো আমার সমস্ত দাবি তুলে নিয়েছি তোমার থেকে, সম্পূর্ণ মনে সঁপে দিয়েছি তোমাকে দেশের হাতে। সেখানে তো তোমার শক্তি স্থান সংকটে দুঃখ পাবে না। তোমাকে শক্ত কথা বলবার সময় এসেছে। জিজ্ঞাসা করি, দেশের হাতেই হোক আর যার হাতেই হোক, তুমি আমাকে সঁপে দেবার কে? তুমি সঁপে দিতে পারতে তোমার নিজের মাধুর্যের দান, যা তোমার যথার্থ আপন সামগ্রী। তাকে সরিয়ে নিয়ে তুমি বলছো দেশকে দিলে আমার হাতে। পারো না দিতে, পারো না, কেউ পারে না। দেশ নিয়ে এক হাত থেকে আরেক হাতে নাড়ানাড়ি করা চলে না। কি বলছো অন্তু? ভালো বুঝতে পারছি না। আমি বলছি যে নারীকে কেন্দ্র করে যে মাধুর্য লোক বিস্তৃত, তার প্রসার যদি বা দেখতে হয় ছোট, অন্তরে তার গভীরতার সীমা নেই, সেটা খাঁচা নয়। কিন্তু দেশ উপাধি দিয়ে যার মধ্যে আমার বাসা নির্দিষ্ট করে দিয়েছিলে, তোমাদের দলের বানানো দেশে, হ্যাঁ তোমাদের দলের বানানো দেশে, অন্যের পক্ষে যাই হোক, আমার স্বভাবের পক্ষে সেই তো খাঁচা। আমার আপন শক্তি তার মধ্যে সম্পূর্ণ প্রকাশ পায় না বলে অসুস্থ হয়ে পড়ে, বিকৃতি ঘটে তার। যা তার যথার্থ আপন নয়, তাকেই ব্যক্ত করতে গিয়ে পাগলামি করে, লজ্জা পাই, অথচ বেরোবার দরজা বন্ধ। জানো না, আমার 2 পায়ে 8 হয়ে লেগেছে বেড়ি। তোমার দলের লোকের কথার প্রতিধ্বনি করে বললে যে জগতে একটি মাত্র কর্তব্যের পথ বেঁধে দিয়েছ তোমরা কজনে। তোমাদের সেই শান বাঁধানো সরকারি কর্তব্য পথে ঘুর খেয়ে খেয়ে কেবলই ঘুলিয়ে উঠছে আমার জীবন স্রোত। সরকারি কর্তব্য? হ্যাঁ, তোমাদের স্বদেশী কর্তব্যের জগন্নাথের রথ। মন্ত্রদাতা বললেন যে সকলে মিলে একখানা মোটা দড়ি কাঁধে নিয়ে টানতে থাকো, 2 চক্ষু বুঝে। এই হলো একমাত্র কাজ। হাজার হাজার ছেলে কোমর বেঁধে ধরলো দড়ি। কত পড়লো চাকার তলায়, কত হলো চিরজন্মের মতো পঙ্গু। এমন সময় লাগলো মন্ত্র উল্টো রথের যাত্রায়। ফিরল রথ, কিন্তু যাদের হাড় ভেঙেছে তাদের হাড় আর জোড়া লাগবে না। আপন শক্তির পরে বিশ্বাসকে গোড়া থেকে এমন করে ঘুচিয়ে দেওয়া হয়েছিল যে সবাই সরকারি পুতুলের ছাঁচে নিজেকে ঢালাই করতে দিতে স্পর্ধা করে রাজি হলো। সর্দারের দড়ির টানে সবাই যখন একই নাচ নাচতে শুরু করলে, আশ্চর্য হয়ে ভাবলে যে একই বলে শক্তির নাচ। দেখো,
মানুষের স্বভাবকে হয়তো সংস্কার করতে পারো, কিন্তু তাতে সময় লাগে। আর স্বভাবকে মেরে ফেলে মানুষকে পুতুল বানালে কাজ সহজ হয়, এ কথা মনে করা ভুল। ভুল। আজ তোমাকে কথায় পেয়েছে অন্তু। কি বলছো? আজ পেয়েছে? চিরকাল পেয়েছে। জানো, আমার চারিদিকে আছে একটা অদৃশ্য আবরণ, এই কথার আবরণ। আমি চির স্বতন্ত্র, সে কথা জানেন তোমাদের মাস্টারমশাই, তবু কেন যে আমাকে বিশ্বাস করেন? সেই জন্যই বিশ্বাস করেন। তোমার পরে আমার বিশ্বাসও সেই জন্যই। তুমি যদি সাধারণ পুরুষ হতে, তাহলে আমি সাধারণ মেয়ের মতোই তোমাকে ভয় করতুম, নির্ভয় তোমার সঙ্গ। ধিক ধিক সেই নির্ভয়কে। ভয় করলেই পুরুষকে উপলব্ধি করতে। অসম্মতের নিষেধ ভেদ করে কেন তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারিনি বহু পূর্বে, যখন সময় হাতে ছিল? কেন? ভদ্রতা, ভালোবাসা তো বর্বর। চলো অন্তু, ও ঘরে চলো। ভয়? এতদিন পরে শুরু হলো ভয়। যৌবন যখন প্রথম এসেছিল তখনও আমি মেয়েদের চিনিনি। প্রমাণ করবার সময় বয়ে গেল যে তোমরা যা চাও তাই আমি। অন্তরে আমি পুরুষ, আমি বর্বর, আমি উদ্যম, আমি কি সর্বনাশ! ওই দেখতে পাচ্ছ? কি? ওই যে রাস্তার মোড়ে বটু নিশ্চয়ই এইখানে আসছে, নিশ্চয়ই আসছে বটু। আসবার যোগ্য জায়গা সে চেনে। ওকে দেখলে আমার সমস্ত শরীর সংকুচিত হয়ে ওঠে। অসুচি ওই মানুষটা। জানো অন্তু, হিংস্র জানোয়ারের হাতে অপমৃত্যুর কল্পনা কখনো কখনো মনে আসে। তখন দেবতাকে জানাই আমাকে বাঘে খায়, ভালুকে খায়, সেও ভালো, কিন্তু আমাকে কোনোদিন টেনে নিয়ে গিয়ে পাঁকের মধ্যে কুমিরে খাবে, এই যেন কখনো না ঘটে। আমি কি তোমার বাঘ ভালুকের কোঠায় নাকি? না গো, তুমি আমার নরসিংহ। তোমার হাতে মরণেই বোধহয় আমার মুক্তি। ওই শুনো পায়ের শব্দ, ওপরে উঠে এলো বলে আমি যাই। বটু, এখানে নয়, চলো নিচে বসবার ঘরে। এলাদি এখন কাপড় ছাড়তে গেলেন, চলো নিচে। কাপড় ছাড়তে এত দেরিতে? এখন 1:30। হ্যাঁ, আমি দেরি করিয়ে দিয়েছি। কেবল একটি কথা, 5 মিনিট। তিনি স্নানের ঘরে গেছেন, বলে গেছেন যে এ ঘরে কেউ আসে এটা তার ইচ্ছে নয়। ও, তা আপনি? হ্যাঁ, আমি ছাড়া। আমরা চিরকাল রইলুম ব্যাকরণের সাধারণ নিয়মে, আর আপনি 2 দিন এসেই উঠে পড়েছেন আশ্রপ্রয়োগে। এক্সেপশন পিছল পথের আশ্রয়, ওটা বেশিকাল সয় না, এই বলে রেখে গেলাম। কে? কার? তোমার দিদিমণির? না, আপনারই হাতে দিতে বললে। আমার? কে? চিনি না। এলার বাড়িতে আর নয়, তাকে কিছু না জানিয়ে এই মুহূর্তেই চলে এসো। ও আচ্ছা। অন্তু, অতীন, অন্তু। দলের আদেশে অতীনকে চলে যেতে হলো। তার বর্তমান গুপ্ত বাসস্থান কলকাতার বাইরে একটা পোড়ো বাড়িতে। সেখানে দিনের শেষ প্রহরে কানাই গুপ্তের প্রবেশ। অতীন চমকে ওঠে। আপনি যে? গোয়েন্দাগিরিতে ব্যাটাটা বুঝিয়ে দেবেন? না, ঠাট্টা নয়। দেখো, আমি তোমাদের রসদ যোগানদারদের সামান্য একজন। চায়ের দোকানটাতে শনি প্রবেশ করলে বেরিয়ে পড়লুম, সঙ্গে সঙ্গে চললো ওদের কুদৃষ্টি। শেষকালে একেবারে ওদেরই গোয়েন্দার খাতায় নাম লিখিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে এলুম। চা বানানো ছেড়ে খবর বানাচ্ছেন? বানালে ব্যবসা চলে না, একেবারে বিশুদ্ধ খাঁটি খবরই দিতে হয়। যে শিকার জালে পড়েইছে আমি তার ফাঁসটা আর একটু টেনে দিই। ওই যে তোমাদের হরেনের 15.5 আনা খবর ওদের কাছে পৌঁছলো। শেষ বাহুল্য খবরটুকু আমি দিলুম। সে এখন জলপাইগুড়িতে সরকারি ধর্মশালায়। ও, এবার বুঝি আমার পালা? ঘনিয়ে এসেছে। অবশ্যই কাজ অনেকখানি এগিয়ে এনেছে বটু। আমার অংশে যেটুকু পড়লো তাতে কিছু সময় পাবে। আচ্ছা, সাবেক বাসায় থাকতে হঠাৎ তোমার ডায়েরিটা হারিয়েছিল, মনে আছে? খুব মনে আছে। সেটা পুলিশের হাতে নিশ্চিত পড়তো, কাজেই আমাকেই চুরি করতে হলো। সে কি, আপনি? হ্যাঁ, সাধু যার সংকল্প ভগবান তার সহায়। একদিন সেটা লিখছিলে, আমারই কৌশলে সরে গেলে 5 মিনিটের জন্যে, সেই অবসরে সরিয়ে ফেললুম। আপনি
আপনি কি সবটা পড়েছেন? পড়েছি বাবাজি, সবটাই পড়েছি। কি বলবো বাবাজি, আমার যদি কোনো মেয়ে থাকতো আর এমন লেখা সে যদি তোমার কলম থেকে বের করতে পারতো, তাহলে সার্থক মানতুম নিজের পিতৃপদকে। দেখো, সত্যি কথা বলি, তোমাকে দলে জড়িয়ে ইন্দ্রনাথ ভাইয়া দেশের লোকসানি করেছেন। আপনাদের ব্যবসার কথা দলের সবাই জানে? কেউ না। মাস্টারমশাই বুদ্ধিমান, আন্দাজ করতে পারেন, কিন্তু আমাকে জিজ্ঞাসাও করেননি, শোনেননিও কিছু আমার মুখ থেকে। তা আমাকে বললেন যে? এইটাই আশ্চর্যের কথা। দেখো বাবাজি, আমার মতন সন্দেহজীবী মানুষ যদি কাউকে, মানে একজন কাউকে বিশ্বাস করতে না পারে, তাহলে দম আটকে মরে। আমি ভাবুক নই আর বোকাও নই, তাই ডায়েরি রাখিনি, কিন্তু যদি রাখতুম তাহলে তোমার হাতে দিতে পারলে মনটা খোলসা হতো। কেন মাস্টারমশাইয়ের? মাস্টারমশাইয়ের কাছে খবর দেওয়া চলে, কিন্তু মন খোলা চলে না। দেখো, ইন্দ্রনাথের প্রধানমন্ত্রী আমি, কিন্তু তার সব কথা যে আমিও জানি তা মনেও করো না। আমার বিশ্বাস, আমাদের দলের যারা আপনি ঝরে পড়ে, ইন্দ্রনাথ তাদের এই আমারই মতন ঝেঁটিয়ে ফেলে দেয় ওই পুলিশের পাশতলায়। কাজটা গর্হিত কিন্তু নিষ্পাপ। বলে রাখছি, একদিন ওরই বা আমারই সাহায্যে তোমার হাতে শেষ হাত কড়ি পড়বে, তো তখন কিন্তু কিছু মনে করো না বাবাজি। না, এই দেখো, তোমার এই বাড়িতে আসবার খবরটা বটুই প্রথম থানার কানাকানি বিভাগে জানালো। কাজে আমাকে টেক্কা দিতে হলো। আমি একবার ফটোগ্রাফ তুলে ওদের কাছে দিয়ে এলো। যাক, এখন কাজের কথাটা বলি। 24 ঘন্টা সময় দিচ্ছি তোমাকে, তারপরেও যদি এখানে থাকো তাহলে আমি তোমাকে থানার পথে এগিয়ে দেবো। এখান থেকে কোথায় যেতে হবে সবিস্তারে তার রাস্তাঘাট এই লিখে এনেছি। এর অক্ষর তোমার জানা আছে, তবু মুখস্থ করেই ছিঁড়ে ফেলো। এই দেখো ম্যাপ, রাস্তার এই পাশে এই তোমার বাসা, এই স্কুল বাড়ির ঠিক কোণের ঘরে, আর এর সামনেই হচ্ছে পুলিশের থানা। সেখানে থাকে আমার এক সম্পর্কিত নাতি, রাইটার কনস্টেবল, তাকে আমরা রাঘব বোয়াল বলি। 3 পুরুষে পশ্চিমে বাস। তো বাংলা পড়াবার মাস্টারি পেয়েছো তুমি। সেখানে গেলেই রাঘব তোমার তরঙ্গ ঘাটবে, পকেট ঝাড়া দেবে, গুটো গাথাটাও দিতে পারে। তো সেইটা কি ভগবানের দয়া বলে মনে করো? হ্যাঁ, কারণ ওই বাঙালি মাত্রই যে শ্যালক সম্প্রদায় ভুক্ত, এই তত্ত্বটি রঘুবীরের হিন্দি ভাষায় সর্বদাই প্রকাশ পেয়ে থাকে। তুমি তার কোন রকম রূঢ় প্রতিবাদের চেষ্টা মাত্র করো না, আর প্রাণ থাকতে দেশে ফিরে এসো না। আচ্ছা, বাইসাইকেলটা রইল বাইরে, ইশারা যখনই পাবে চলে বসো। এসো বাবাজি, শেষ দিনের মতো তোমার সঙ্গে কোলাকুলিটা সেরে নি। অন্তু, পারলুম না থাকতে অন্তু। কি কাণ্ড করলে তুমি? কিচ্ছু জানিনি কি করেছি। এ ঠিকানা কেমন করে জানলে? তোমার ঠিকানা তুমি তো জানাওনি। কিন্তু যে তোমাকে জানিয়েছে সে তোমার বন্ধু নয়। তাও আমি নিশ্চিত জানি, কিন্তু তোমার কোনো পথ না জানতে পারলে। কতকাল তোমাকে দেখিনি বলো দেখি। ধন্য তুমি ধন্য অন্তু। যেমনি আমার বাড়িতে আসা নিষেধ হলো, অমনি তো সেটা মেনে নিতে পারলে। ওটা আমার স্বাভাবিক স্পর্ধা। প্রচন্ড ইচ্ছে আমাকে অজগর সাপের মতো দিনরাত পাক দিয়ে পিষেছিল, তবু তাকে মানতে পারলাম না। ওরা আমাকে বলে সেন্টিমেন্টাল। মনে ঠিক করে রেখেছিল যে সংকটের সময় প্রমাণ হয়ে যাবে যে আমি ভিজে মাটিতেই তৈরি। ওরা ভাবতেই পারে না যে সেন্টিমেন্টেই আমার অমোঘ শক্তি। হ্যাঁ, মাস্টার মশাই তা জানেন। কিন্তু এলি, আজ তুমি যে কাজ করলে সেটা অবৈধ। জানি সে কথা, মানবো আমার দুর্বলতা, তবু ভাঙবো নিয়ম। শুধু নিজের হয়ে না, তোমার হয়েও। প্রতিদিন আমার মন বলেছে যে তুমি ডাকছো আমাকে। বলো, আমি এসেছি বলে তুমি খুশি হয়েছো? খুব, এত খুশি হয়েছি যে তা প্রমাণ করবার জন্য আমি যে কোনো বিপদ স্বীকার করতে রাজি। না, তোমার কেন বিপদ হবে? যা হয় তা আমারই হোক। তাহলে আমি যাই অন্তু। না, তুমি নিয়ম ভেঙে চলে এসেছো, আমি নিয়ম ভেঙে তোমাকে এখানে ধরে রাখবো। দুজনে মিলে অপরাধ সমান করে নেওয়া যাক। এলি, নতুন বিস্ময়ের বসন্তী রঙে একদিন দেখেছিলাম তোমার ওই মুখ। সে আজ যুগান্তরে পিছিয়ে গেছে। আজ সেই দিনটিকে আবাহন করা যাক এই পোড়ো ঘরটার মধ্যে। এসো,
আরো কাছে এসো। রসো, ঘরটা একটু গুছিয়ে নেবার চেষ্টা করি। হায় রে, এ টাকের মাথায় চিরুনি চালাবার চেষ্টা। আমার ঐশ্বর্য দেখছো স্তম্ভিত হয়ে? তার যে বিরাট অংশটা দেখা যাচ্ছে না, সেইটাতেই তুমি বিস্মিত। দেখো, আমাদের পা খোলসা রাখতে হয়। দৌড় মারবার সময় মানুষও পিছু ডাকে না, আর জিনিসপত্রও না। কিছু দূরে পাটকলের মজুদদের বস্তি। তারা আমাকে মাস্টারবাবু বলে ডাকে। চিঠি পড়িয়ে নেয়, ঠিকানা লিখিয়ে নেয়, বুঝিয়ে নেয় যে ওই দেনা পাওনার রসিদ সব ঠিক হলো কিনা। তো এদের কোনো কোনো সন্তান বৎসলার শখ যে ছেলেকে একদিন মজুর শ্রেণী থেকে হুজুর শ্রেণীতে ওঠাবে। আমার সাহায্য চাই, ফল ফুলুরি এনে দেয়। কারো বা ঘরে গরু আছে, দুধ জুগিয়ে থাকে। আচ্ছা অন্তু, কোনে ওই যে সিন্দুকটা, ওটা কার সম্পত্তি? অজায়গায় একলা থাকতেই তো বেশি করে চোখে পড়তে হয়। অলক্ষী ঝাঁটার মুখে রাস্তা থেকে এসে পড়েছে এই ঘরটাতে একজন মারবাড়ি, তৃতীয় বারকার দেউলে। আমার সন্দেহ হচ্ছে যে দেউলে হওয়াটাই ওর সর্বপ্রধান ব্যবসা। ওই পোড়ো দালানটা ওর দুজন ভাইপোর ট্রেনিং একাডেমি। তারা রোজ ভোরবেলায় ছাতু খেয়ে কাজ করতে আসে। বস্তির মেয়েদের জন্য সস্তা দামের কাপড় রাঙায়, বেচে মূলধনের সুদ দেয়, আর আসলেরও কিছু কিছু শোধ করে। আর এই যে মাটির গামলাগুলো, এগুলো ওগুলোতে রং গোলা হয়। কাপড়গুলো তুলে রেখে যায় ওই বাক্সের ভেতরে। তাছাড়া ওতে আছে ওই বস্তির মেয়েদের প্রসাধনযোগ্য নানা রকম জিনিস, বেলোয়ারি চুড়ি, চিরুনি, ছোট আয়না, পেতলের বাজু। রক্ষা করবার ভার আমার উপর, আর এই বাড়িতে নাকি একজন প্রেতাত্মা আছেন তার উপর। কলকাতায় মারোয়ারি জানি না কিসের দালালি করে। তা আমার ইংরেজি জানার লোভে আমাকে অংশীদার করতে চেয়েছিল। তা আমিও জীবের প্রতি দয়া করে রাজি হইনি। আমার আর্থিক অবস্থারও সন্ধান নেবার চেষ্টায় ছিল। তা আমি বুঝিয়ে দিয়েছি যে আমার পূর্বপুরুষের ঘরে যা ছিল মজুদ, আর তারই 14 আনা ওরই পূর্বপুরুষের ঘরে জন্মান্তরিত। তা এখানে তোমার মেয়াদ কতদিনের? আন্দাজ করছি 24 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, ওই আঙিনায় রসে বিগলিত নানা রঙের লীলা সমানে চলবে দিনের পর দিন। আর এই অতীন্দ্র বিলীন হয়ে যাবে পাণ্ডুবর্ণ দূর দিগন্তে। তোমার ভবিষ্যৎ ঠিকানাটা? হ্যাঁ, হুকুম নেই বলবার। তাহলে কি কল্পনাও করতে পারবো না যে তুমি কোথায় আছো? হ্যাঁ হ্যাঁ, কল্পনা করতে দোষ কি? ওই মানস সরোবরের তীরটা দেখো, বেশ ভালো জায়গা। মাফ করো অন্তু, অন্তু আমাকে মাফ করো। তোমাকে মাফ করবার কি আছে এলি? ভগবান যদি থাকেন, আর তাঁর যদি থাকে অসীম দয়া, তাহলে তিনি যেন আমাকে মাফ করেন। যখন তোমাকে চিনতুম না, তখন তোমাকে এই রাস্তায় দাঁড় করিয়েছি। নিজেরই পাগলামির ফুল স্টিমে আমি এই অস্থানে এসে পৌঁছিয়েছি, সে খ্যাতিটুকুও দেবে না আমাকে? দেখো, আমাকে নাবালকের কোঠায় ফেলে অভিভাবকগিরি করতে এলে আমি কিন্তু তা সইব না বলে রাখছি। তার চেয়ে মঞ্চ থেকে নেমে এসো, আমার মুখের দিকে তাকিয়ে বলো যে এসো এসো বন্ধু এসো, আধো আঁচড়ে বসো। অন্তু দোহাই তোমার, আর বাজে বকুনি বকো না। তোমার জীবিকা যে আমি ভাসিয়ে দিয়েছি, এ দুঃখ আমি কখনো কখনো ভুলতে পারবো না। আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনের মূল গেছে ছিন্ন হয়ে। এতক্ষণে সেই মেয়েটির প্রকাশ হলো যে মেয়েটি রিয়েল। একটুকুতেই ধরা পড়ে যে দেশ উদ্ধারের রঙ্গমঞ্চে তুমি একবারে রোম্যান্টিক। যে সংসারে দুধ ভাত মাছের মুড়ো, তারই কেন্দ্রে বসে আছো তালপাতার পাকা হাতে নিয়ে। আর যেখানে পলিটিক্যাল ঠ্যাঙার গুঁতি, সেখানে আলু থালু চুলে চোখ দুটো পাকিয়ে এসে পড়ো অপ্রকৃতিস্থতার ঝোঁকে। সহজ বুদ্ধি নিয়ে নয়। এত কথা বলতে পারো অন্তু, মেয়েরাও তোমার কাছে হার মানে? মেয়েরা আবার কথা বলতে পারে নাকি? তারা তো শুধু বকে। দেখো, কথার টর্নেডো দিয়ে এই সনাতন মূঢ়তার ভিত ভাঙবো বলে একদিন মনের মধ্যে আমার ওই কথার ঝোড়ো মেঘ জমে উঠেছিল। আর সেই মূঢ়তার উপরেই তোমরা তোমাদের জয়স্তম্ভ গাঁথতে বেরিয়েছো, কেবল কেবল গায়ের জোরে, কেবল গায়ের জোরে। তোমার পায়ে পড়ি, আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। আমার আছে পৈতৃক বাড়ি, আর আছে কিছু জমা টাকা। দোহাই তোমার, বারবার দোহাই দিচ্ছি, কথা রাখো। আমার কাছে টাকা নিতে সংকোচ করো না। না, আমি জানি তোমার খুবই দরকার। হ্যাঁ, খুবই দরকার পড়লে ম্যাট্রিকুলেশনের নোট বই লেখা থেকে আরম্ভ করে কুলিগিরি পর্যন্ত খোলা আছে। আমি মানছি অন্তু যে আমার সমস্ত জমা টাকা দেশের কাজে এতদিন আমার খরচ করে ফেলা উচিত ছিল, কিন্তু উপার্জনে আমাদের সুযোগ কম বলে এই সঞ্চয়ে আমাদের অন্ধ আসক্তি। ভীতু আমরা, কিন্তু সে তো কেবল বাঁচবার প্রয়োজনে নয়, ভালোবাসবার প্রয়োজনে। আমার যা কিছু সমস্তই যে তোমার জন্য, এই কথাটা যদি আমি... আজ পর্যন্ত মেয়েরা জুগিয়েছে সেবা, আর পুরুষে জুগিয়েছে জীবিকা। তার বিপরীত ঘটলে মাথা হেঁট হয়।
যে চাওয়া নিয়ে অসংকোচে তোমার কাছে হাত পাততে পারি তাকে ঠেকিয়ে দিয়ে কিন্তু তুমি তোমার পণের বাঁধ বেঁধেছ। মনে আছে সেদিন নারায়ণী স্কুলের খাতা নিয়ে হিসেব মেলাচ্ছিলে, আমি এসে বসে পড়লুম কাছে, ঝড়ের ঘা খেয়ে চিল যেমন ধুলোয় পড়ে তেমনি, কিন্তু তুমি মুখ তুলে চাইলে না। কর্তব্যের যেমন তেমন একটা ছাপ মারা জিনিসে মেয়েদের নিষ্ঠা ওই পান্ডার পায়ে তাদের অটল ভক্তির মতোই, ছাড়িয়ে নেওয়া অসম্ভব। মনে মনে বললুম ঠিক, আরো বেশি দাম দিতে হবে বুঝি। একদিনে ফাটা মাথা আর কাটা দেহটা নিয়ে পড়বো যখন মাটিতে, তখন সেই ভেঙে পড়া প্রাণটাকে নেবে তুমি তোমার কোলে তুলে। এটুকু তুমি না চেয়ে নিতে পারলে না? কেড়ে নিলে না কেন আমার কথা? বুঝতে পারো না আজ তোমারই সংকোচ আমাকে আরো বেশি সংকুচিত করে তোলে। এলি 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 যেদিন যেদিন মোকামাই খেয়া জাহাজে চড়েছিলাম, তারপর থেকেই মনটা কেবল আকাশ কুসুম চয়ন করে বেড়াচ্ছে। আচ্ছা, সেদিনের কথা তোমার কাছে একটুও পুরনো হয়েছে কি? না, একটুও না। তাহলে শোনো, মনে আছে সেই ভারী মাল নিচের ডেক থেকে সে ট্রেনে নিয়ে গেছে আমার বেহারি চাকরটা, কাছে ছিল একটা ছোট্ট চামড়ার কেস, এদিকে ওদিকে তাকাচ্ছি কুলির অপেক্ষায়। এমন সময় হঠাৎ তুমি এসে বললে, কুলি চান? দরকার কি, আমি নিচ্ছি। আরে হা হা করেন কি বলতে বলতেই সেটা তুলে ফেললে। তারপর আমার বিপত্তি দেখে যেন পুনশ্চ নিবেদনের ভঙ্গিতে বললে যে বেশ তো, সংকোচ বোধ করেন তো এক কাজ করুন, আমার বাক্সটা ওই আছে, তুলে নিন, পরস্পর ঋণ শোধ হয়ে যাবে। তুলতে হলো। আমার কেসের চেয়ে অন্তত 7 গুণ ভারী। হাতলটা ধরে ডান হাত থেকে বাঁ হাতে বদল করতে করতে টলতে টলতে রেলগাড়ির 3rd ক্লাস কামরায় যখন সেটা টেনে তুললুম, তখন সিল্কের জামা ঘামে ভিজে, নিঃশ্বাস দ্রুত আর নিস্তব্ধ অট্টহাস্য তোমার মুখে। হয়তো বা করুণা কোনো একটা জায়গায় লুকোনো ছিল, কিন্তু সেটা প্রকাশ করা অকর্তব্য বলে মনে করেছিলে। সেদিন আমাকে মানুষ করার মহৎ দায়িত্ব ছিল তোমারই হাতে। বলো না আমার কথা। মনে করতে লজ্জা বোধ হয়। কি ছিলাম তখন না, কি বোকা, কি অদ্ভুত। আচ্ছা, তুমি সহ্য করেছিলে কি করে? মেয়েদের কি বুদ্ধি থাকবার কোনো দরকার নেই? থাক বা না থাক তাতে তো কিচ্ছু যায় আসে না। সেদিন যে পরিবেশের মধ্যে তুমি আমার সামনে দেখা দিয়েছিলে, সেটা তো হায়ার ম্যাথমেটিক্স না, সেটা তো লজিক না, সেটা যাকে বলে মোহ। ওই শঙ্করাচার্যের মতো মহামল্ল যার উপরে মুদগরপাত করে একটুও টোল খাওয়াতে পারেনি। তখন বেলা পড়ে এসেছে, আকাশে যাকে বলে কোণে দেখা মেঘ, গঙ্গার জল লাল আভায় টলটল করছে। ওই ছিপছিপে শরীরটি সেই রাঙা আলোর ভূমিকায় চিরদিন আঁকা রয়ে গেল আমার মনে। কিন্তু কি হলো তারপরে? তোমার ডাক শুনলুম কানে, কিন্তু এসে পড়েছি কোথায়? তোমার থেকে কত দূরে। তুমিও কি জানো তার সব বিবরণ? আমাকে জানতে দাও না কেন অন্তু? বারণ মানতে হয়, বারণ মানতে হয়। শুধু তাই কি হবে এই সব কথা বলে? এলেই আলো কমে গিয়েছে। এসো, আরো কাছে এসো। আমার চোখ দুটো এসেছে ছুটির দরবারে তোমার কাছে। একমাত্র তোমার কাছেই আমার ছুটি। অতি ছোট তার আয়তন। ওই যে তোমার 2-1 গুছি অশিষ্ট চুল চোখের উপর এসে পড়েছে। এই যে চারিদিকে দিনের আলো ডুবে এলো, এই যা দেখছি এক আশ্চর্য সত্য। এর মানে কি তা আমি কাউকে কোনোদিন বুঝিয়ে বলতে পারবো না। কোনো এক অদ্বিতীয় কবির হাতেই ধরা দিতে পারলো না বলে এর এই অব্যক্ত মাধুর্যের মধ্যে এমন গভীর বিষাদ। আর এই যে একটা ছোট্ট অপরূপ পরিপূর্ণতা, একে চারিদিক থেকে ভ্রুকুটি করে ঘিরে আছে যত বড় নামওয়ালা, যত বড় ছায়াওয়ালা বিকৃতি। কি বলছেন? অনেকখানি মিথ্যে। মনে পড়ছে তুমি কলিবস্তিতে আমাকে বাসা নিতে বলেছিলে। তোমার মনের মধ্যে ছিল আমার বংশের অভিমানকে ধুলিসাৎ করবার অভিপ্রায়। তোমার সেই সুমহৎ অধ্যাবসায় আমার মজা লাগলো। ডেমোক্রেটিক পিকনিকে নামা গেল, গাড়োয়ান পাড়াতে ঘুরলুম, দাদা খুড়োর সম্পর্ক পাতিয়ে চললুম বহুবিধ মোষের গোয়াল ঘরের আশেপাশে। কিন্তু তাদেরও বুঝতে বাকি ছিল না, আর আমারও নয়, যে এই সম্পর্কের ছাপগুলো ধোপে টিকবে না। নিশ্চয়ই এমন মহৎ লোক আছেন সব যন্ত্রেই যাদের সুর বাজে, এমনকি তুলোধনা যন্ত্রেও, কিন্তু আমরা নকল করতে গেলে সুর মেলে না। দেখনি তোমাদের পাড়ার সেই খ্রিস্ট শিষ্যকে, ব্রাদার বলে যাকে তাকে বুকে চেপে ধরা যার অনুষ্ঠানের অঙ্গ, এতে যে খ্রিস্টকে ব্যঙ্গ করা হয়, মূর্খ তাও বোঝে না। কি হয়েছে তোমার অন্তু? কোন ক্ষোভের মুখে তুমি এই সমস্ত কথা বলছো?
তুমি কি বলতে চাও যে কর্তব্যকে কর্তব্য বলে মানা যায় না, অরুচি কাটিয়ে দিয়ে? রুচির কথা হচ্ছে না এলি, হচ্ছে স্বভাবের কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বীরের কর্তব্যই করতে বলেছিলেন, অত্যন্ত অরুচি সত্ত্বেও ওই কুরুক্ষেত্র চাষ করবার উদ্দেশ্যে এগ্রিকালচার ইকোনমিক্স চর্চা করতে বলেননি। দেখো অন্তু, আজ বুঝতে পারিনি যে পথ তোমার নয় সে পথ থেকে কেন কেন তুমি জোর করে সরে আসোনি। অনেক কথা জানতুম না, অনেক কথা ভাবিনি এ পথে প্রবেশ করবার আগে। একে একে এমন সব ছেলেকে আমি দেখলাম যে বয়সে যারা ছোট না হলে আমি তাদের পায়ের ধুলো নিতুম। তারা চোখের সামনে কি দেখেছে, কি সয়েছে, কি অপমান হয়েছে তাদের, সেসব দুর্বিষহ কথা কোথাও কোনোদিন প্রকাশ হবে না। এরই অসহ্য ব্যথায় আমাকে খেপিয়ে তুলেছিল। তারপরে কি তোমার মত বদলে গেল? না, দিন যত এগোতে থাকলো চোখের সামনে দেখলাম যে অসাধারণ উচ্চ মনের ছেলে অল্পে অল্পে নিজের মনুষ্যত্ব খোয়াতে থাকলো। এত বড় লোকসান আর কিছুতে নেই। নিশ্চিত জানতাম যে আমার কথা ওরা হেসে উড়িয়ে দেবে, রেগে বিদ্রুপ করবে, কিন্তু তবু ওদের আমি বলেছি যে অন্যায় অন্যায়কারী সমান হলেও তো তাতে আমাদের হার। পরাজয়ের আগে, মরবার আগে তোমাদের প্রমাণ করে যেতে হবে যে আমরা ওদের চেয়ে মানব ধর্মে বড়। আমার কথা যে ওরা কেউ বোঝেনি তা নয়, কিন্তু সে কতজনই বা কতজন। কিছুকাল থেকে এই ভয়ঙ্কর ট্র্যাজেডির চেহারা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে অন্তু। গৌরবের আহ্বানে নেমেছিলাম, কিন্তু লজ্জা বেড়ে উঠছে প্রতিদিন। সব বুঝতে পারছি, তবু অন্তু আমাদের দেশের কাজ নিয়ে কিছুদিন থেকে এমন কঠিন ধিক্কার দিয়ে তুমি কথা বলো, সে আমাকে বড় বাজে। তার কারণ কি সে কথা এখন না বললেও হয়, সময় চলে গেছে। তবু বলো না, বলো। আমি আজ স্বীকার করব তোমার কাছে যে তোমরা যাকে পেট্রিয়ট বলো আমি সেই পেট্রিয়ট নই। না, পেট্রিয়টিজমের চেয়ে যা বড় তাকে যারা সর্বোচ্চে না মানে তাদের পেট্রিয়টিজম ওই কুমিরের পিঠে চড়ে পার হবার খেয়া নৌকো। মিথ্যাচরণ, নীচতা, পরস্পরকে অবিশ্বাস, ক্ষমতা লাভের চক্রান্ত, গুপ্তচর বৃত্তি একদিন এদের টেনে নিয়ে যাবে পাকের তলায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই গর্তের ভিতরকার কুস্ত্রী জগৎটার মধ্যে এই যে দিনরাত সে মিথ্যের বিষাক্ত হাওয়ায় আমি কখনোই নিজের স্বভাবের সেই পৌরুষকে রক্ষা করতে পারবো না যাতে পৃথিবীর কোনো বড় কাজ করতে পারা যায়। এই কথা সত্য ভাষায় হয়তো বলতে পারতাম। এই সুরঙ্গের মধ্যে লুকোচুরি করে দেশ উদ্ধারের চেষ্টার চেয়ে সেটা হতো চিরকালের বড় কথা। কিন্তু এই জন্মের মতো আমার বলবার সময় হলো না। আর ফেরবার পথ নেই। কেন নেই? অজায়গায় যদি বা এসে পড়ি সেখানকার দায়িত্ব আছে শেষ পর্যন্ত। ফিরে এসো অন্তু। এত বছর ধরে যে বিশ্বাসের মধ্যে বাসা নিয়েছিলাম তার ভিত তুমি ভেঙে দিয়েছো। আমাকে উদ্ধার করে নিয়ে যাও। আমার চুপ করে থেকো না অন্তু। বলো অন্তু, একটা কথা বলো। এখনই তুমি হুকুম করো, আমি ভাঙবো পণ। ভুল করেছি আমি, আমাকে মাফ করো। উপায় নেই। কেন উপায় নেই? নিশ্চয় আছে। আমি স্বয়ম্বর, আমাকে বিয়ে করো অন্তু। আর সময় নষ্ট করতে পারবো না। গান্ধর্ব বিবাহ হোক, আমাদের সহধর্মিনী করে নিয়ে যাও তোমার পথে। বিপদের পথ হলে নিয়ে যেতাম সঙ্গে, কিন্তু যেখানে ধর্ম নষ্ট হয় না। থাক ওইসব কথা থাক। এলা, এই জীবনের নৌকা ডুবির অবসানে কিছু সত্য এখনো বাকি আছে। তারই শেষ কথা শুনি তোমার মুখে। কি বলবো? বলো যে তুমি আমাকে ভালোবেসেছো। বেসেছি। বলো যে আমি যে তোমাকে ভালোবেসেছি সে কথা তোমার মনে থাকবে আমি যখন থাকবো না তখনও। আবার বলছি অন্তু, কিছু নাও আমার হাত থেকে। নাও আমার এই গলার হাত। কিছুতেই না। কেন? অভিমান? হ্যাঁ অভিমান। এমন দিন ছিল তখন যদি দিতে প্রথম গলায়, আজ দিলে পকেটে, অন্নাভাবের গর্তটার মধ্যে। আমি ভিক্ষে নেব না তোমার কাছে। না, আমাকে সঙ্গিনী করে। লোভ দেখিও না এলা, অনেকবার বলেছি আমার পথ তোমার নয়। তবে সে পথ তোমারও নয়। ফিরে এসো অন্তু। নিশ্চয় যেন তুমি চলে গেলে এক মুহূর্তে আমি বাঁচবো না। তুমি ছাড়া আর কেউ নেই আমার। আর যদি বা এ কথায় সন্দেহ করো তাহলে একান্ত মনে আশা করি মৃত্যুর পর সে সন্দেহ সম্পূর্ণ ঘটাবার একটা কোনো চলুন। আরেকটু থাকো না। কোথায় যাচ্ছ? কিচ্ছু জানি না। আমি তোমার সেবিকা। আমাকে পেলে যেও না। চলো তো। এলা, ফিরিয়ে আনো। এখানে কেন এলে? বিপদ আছে জেনেই এসেছি। তোমার বিপদের কথা কে ভাবছে? এখানকার খবর তোমাকে কে দিলে? বুঝলে না অত বুঝবার মতো বুদ্ধি আমার ছিল না। আমার প্রাণ হাঁপিয়ে উঠেছে। তোমাকে মারতে পারলে আমি এখনই মারতাম। যাও ঘরে ফিরে, ট্যাক্সি আছে বাইরে, যাও।
গল্পের শেষ। এখন সামান্য একটু উপসংহার খালি বাকি আছে। এলা ও অতীন হয়তো নিজের নিজের নিগূঢ় আকর্ষণের বেগে চিরকাল দুটো ধূমকেতুর মতো বিচ্ছিন্ন দুটো কক্ষপথে ঘুরে বেড়াত, কিন্তু দলের লোকের একদিন ঠিক করলে যে এলাকে নিশ্চিহ্ন সরিয়ে দেবার সময় এসেছে। তাই বহুদিন পর অতীন আবার এলো এলার বাড়িতে। বহুদিন পর আবার দুজনার মুখোমুখি দেখা হলো এলার বাড়ির ছাদে। বাড়িতে তখন আর কেউ নেই। রাত তখন প্রায় 11টা। কি চেহারা তোমার? মনে হয় নয়। তবে কি সত্যি? কি সত্যি? তোমাকে সর্বনেশে ব্যামোয় ধরেছে। নানা ডাক্তারের নানা মত, বিশ্বাস না করলেও চলে। নিশ্চয় তোমার খাওয়া হয়নি। ও কথাটা থাক। কেন এলে অন্তু? এরা যে তোমাকে ধরবার অপেক্ষায় আছে। হ্যাঁ, ওদের নিরাশ করতে চাই না। কেন এলে? নিশ্চিত বিপদের মধ্যে। এখন উপায় কি? কেন এলুম সেই কথাটা যাবার ঠিক আগেই বলে চলে যাব। ইতিমধ্যে যতক্ষণ পারি আমি ওই কথাটাই ভুলে থাকতে চাই। নিচের দরজাগুলো আমি বন্ধ করে দিয়ে এসেছি। এসো, বসো ওই ছাদের ওপর বসো। এলা, মন সহজ করো, যেন কিছু হয়নি, যেন আমরা দুজনে আছি লঙ্কা কাণ্ড আরম্ভ হবার আগে সুন্দর কাণ্ডে। এ কি, তোমার হাত এমন বরফের মতো ঠান্ডা কেন? কাঁপছে যে? ভয় করছে এলি? কিসের ভয়? কিসের? সমস্ত কিছুর, এই প্রত্যেকটা মুহূর্তের ভয় তোমার জন্য অন্তু, আর কিচ্ছুর জন্য নয়। এলি, মনে করতে চেষ্টা করো যে আমরা আছি 50 কিংবা 100 বছর পরেকার এমনি একটা নিস্তব্ধ রাত্রে। উপস্থিতের গণ্ডিটা নিতান্ত সংকীর্ণ। তার মধ্যে ভয়, ভাবনা, দুঃখ, কষ্ট সমস্তই প্রকাণ্ডতার ভান করে দেখা দেয়। আর মৃত্যু মুখোশখানা টান মেরে ফেলে দেয়। মৃত্যু অত্যুক্তি করে না। আচ্ছা এলি, রাত্রে একলা বসে কখনো মৃত্যুর স্নিগ্ধ সুগভীর মুক্তি অনুভব করেছো, যার মধ্যে আছে চিরকালের ক্ষমা? তোমার মতো অত বড় করে দেখবার শক্তি আমার নেই অন্তু। তবু তোমাদের কথা মনে করে উদ্বেগে যখন অভিভূত হয়ে পড়ে মন, তখন এই কথাটা খুব নিশ্চিত করে অনুভব করতে চেষ্টা করি যে মরা সহজ। হ্যাঁ, পিছনে সে মরণের কালো পর্দাখানা নিশ্চল টানা রয়েছে অসীমে, আর তারই ওপর দিয়ে জীবনের কৌতুক নাট্য নেচে চলেছে অন্তিম অঙ্কের দিকে। তার একটি ছবি আজ দেখছে। আজ থেকে 3 বছর আগে এই ছাদের ওপর তুমি আমার জন্মদিনের উৎসব করেছিলে, মনে আছে? খুব মনে আছে। তোমার ভক্ত ছেলের দল সবাই এসেছিল, চিঁড়ে ভেজেছিলে, সঙ্গে ছিল কলাইশুটি সিদ্ধ, মরিচের গুঁড়ো ছিটানো। হ্যাঁ, সবাই মিলে খেলো কাড়াকাড়ি করে। কেন এলে এমন করে বেড়া আগুনের মধ্যে? জানি বাঁচবার ইচ্ছে নাই তোমার। তাই যদি হয় তাহলে কটা দিন কেবলমাত্র আমাকে দাও। তোমাকে সেবা করবার শেষ অধিকার। পায়ে পড়ি তোমার। কি হবে সেবা? ফুটো জীবনের ঘটে ঢালবে সুধা। উফ, তুমি জানো না কি অসহ্য ক্ষোভ আমার। শুশ্রূষা দিয়ে তার কি করতে পারো যে মানুষ নিজের সত্য হারিয়েছে? সত্য হারাওনি তুমি অন্তু, সত্য তোমার অন্তরে আছে অক্ষুণ্ণ হয়ে। হারিয়েছি। বলো না এমন কথা। আমি যে কি তা যদি তুমি জানতে পারতে, তোমার মাথা থেকে পা পর্যন্ত শিউরে। অন্তু আত্মনিন্দা বাড়িয়ে তুলছে কল্পনায়। নিষ্কাম ভাবে যা তুমি করেছো তার কলঙ্ক কখনোই লাগবে না তোমার স্বভাবকে হত্যা করেছি। সব হত্যার চেয়ে পাপ। কোন অহিতকে সমূলে মারতে পারিনি, সমূলে মেরেছি কেবল নিজেকে। আর সেই পাপে আজ তোমাকে হাতে পেলেও তোমার সঙ্গে মিলতে পারবো না। পানি গ্রহণ, এই হাত নিয়ে। কিন্তু কেন এই সমস্ত কথা? আজ বলা যাক যত সব হালকা কথা, হাসতে হাসতে সেই জন্মদিনের ইতিবৃত্তটা শেষ করিনি। হ্যাঁ, কি বলো এলি? মন দিতে পারছি না অন্তু। এলি, আমাদের দুজনের জীবনে মন দেবার যোগ্য যা কিছু, সে কেবল এইরকম গোটা কয়েক হালকা দিনের মধ্যে। ভোলবার যোগ্য ভারী ভারী দিনই তো বহু বিস্তর। আচ্ছা বলো অন্তু, বলো। মনে আছে সেই জন্মদিনের খাওয়া শেষ হয়ে গেল, হঠাৎ নিরোদের শখ হলো যে পলাশির যুদ্ধ আবৃত্তি করবে। উঠে দাঁড়িয়ে হাত নেড়ে আউড়িয়ে গেল যে কোথা যাও ফিরে চাও সহস্র কিরণ, বারে কে ফিরিয়া চাও ওগো দিনমণি। নিরোদ লোক ভালো,
অত্যন্ত সাদাসিধে, কিন্তু নির্দয় তার স্মরণ শক্তি। সবটা ভেঙে ফেলবার জন্য আমার মন যখন হন্যে হয়ে উঠেছে, তখন ওরা ভবেশকে গান গাইতে অনুরোধ করলে। ভবেশ বললে যে হারমোনিয়াম সঙ্গে না থাকলেও হাঁ করতে পারে না। তোমার ঘরে তো ওটা ছিল না, আশান্বিত মনে ভাবছি যে এইবার উপসংহার। এমন সময় মনে আছে, এমন সময় সতু খামোখা তর্ক তুললে যে মানুষ জন্মায় জন্মদিনে না জন্মতিথিতে। আমি যত বলি থামো, সে থামে না, বলে জন্মদিনে না জন্মতিথিতে। তর্কের মধ্যে দেশাত্মবোধের ঝাঁঝ লাগলো, চড়তে লাগলো গলা, বন্ধু বিচ্ছেদ হয় আর কি। জন্মদিনে আমার জন্মদিনকে একটা সামান্য উপলক্ষ করেছিলে, মহত্তর লক্ষ্য ছিল তোমার কর্মভাইদের একত্র করা। কোনটা লক্ষ্য আর কোনটা উপলক্ষ বাইরে থেকে বিচার করো না অন্তু। শাস্তির যোগ্য আমি, কিন্তু অন্যায় শাস্তির না। এলা ভয় করছে, এলা আমাকে ভয় নেই তোমার? তোমাকে ভয়? কি যে বলো। হ্যাঁ, কি না করতে পারি আমি। পড়েছি পতনের শেষ সীমায়। সেদিন আমাদের দল অনাথা বিধবার সর্বস্ব লুট করে এনেছে। মন মতো ছিল বুড়ির গ্রাম সম্পর্কে চেনা লোক, খবর দিয়ে পথ দেখিয়ে সেই এনেছে দলকে। ছদ্মবেশের মধ্যেও বিধবা তাকে চিনতে পারলে, বলে উঠল, মনু বাবা তুই এমন কাজ করতে পারলি। তারপরে বুড়িকে আর বাঁচতে দিলে না। হ্যাঁ, যাকে বলি দেশের প্রয়োজন, সেই আত্মধর্মনাশের প্রয়োজনে টাকাটা এই হাত দিয়ে পৌঁছিয়েছে যথাস্থানে। আমার উপবাস ভেঙেছি আমি সেই টাকাতে। এতদিন পরে যথার্থ দাগি হয়েছি চোরের কলঙ্কে। চোরাই মাল ছুঁয়েছি, ভোগ করেছি। চোর অতীন্দ্রের নাম বটু ফাঁস করে দিয়েছে। পাছে প্রমাণাভাবে শাস্তি না পাই বা অল্প শাস্তি পাই, সেই জন্য পুলিশ সুপারিনটেন্ডেন্টের মারফত সে মকদ্দমা ইংরেজ ম্যাজিস্ট্রেটের আদালতে দায়ের না হয়ে যাতে ওই বাঙালি জয়ন্ত হাজরার এজলাসে ওঠে, কমিশনারের কাছ থেকে সেই হুকুম আনাবে বলে মন্ত্রণা করে রেখেছে। সে নিশ্চিত জানে যে কাল আমি ধরা পড়বই। ইতিমধ্যে ভয় করো আমাকে। আমি নিজে ভয় করি আমার মৃত আত্মার কালো ভূতটাকে। আজ তোমার ঘরে কেউ নেই। কেন? তুমি আছো। হ্যাঁ, আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? নাই বাবা চলে। তোমার আপন মণ্ডলীতে একদিন যারা ছিল এলাদির সব দেশ ভাই ফোঁটা দিয়েছ যাদের কপালে প্রতি বৎসর, তাদের মধ্যেই কথা উঠেছে যে তোমার বেঁচে থাকা উচিত নয়। তাদের চেয়ে বেশি অপরাধ আমি কি করেছি? অনেক কথা জানো তুমি। অনেকের নাম ধাম পীড়ন করলে বেরিয়ে পড়বে। কখনো না। কি করে জানলে যে সেই হুকুম নিয়ে আজ আমি এখানে আসিনি? হুকুমের জোর কত সে তো তুমি জানো এলা। সত্যি বলছি অন্তু, সত্যি। একটা খবর পেয়েছি। কি খবর? আজ ভোর রাত্রে পুলিশ আসবে তোমাকে ধরতে। নিশ্চিত জানতুম একদিন পুলিশ আমাকে ধরতে আসছে। কেমন করে জানলে? কাল বটুর চিঠি পেয়েছি। সে খবর দিয়েছে পুলিশ আমাকে ধরবে। লিখেছে সে এখনো আমাকে বাঁচাতে পারে। কি উপায়? বলেছে যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে আমার জামিন হয়ে আমার দায় গ্রহণ করবে। কি জবাব দিলে তুমি তার? আমি সেই চিঠির উপরে কেবল লিখে দিলাম পিশাচ, আর কিছু নয়। আমরা খবর পেয়েছি যে সেই বটুই আসবে কাল পুলিশকে সঙ্গে নিয়ে। তোমার সম্মতি পেলেই বাঘের সঙ্গে রফা করে তোমাকে ওই কুমিরের গর্তে আশ্রয় দেবার হিতব্রতে সে উঠে পড়ে লাগবে। তার হৃদয় কোমল। আমাকে মারো তোমার নিজের হাতে। তার চেয়ে সৌভাগ্য আমার কিছুতেই হতে পারে না। অন্তু এবার মারো একটু ভেবো না অন্তু। আমি যে তোমার সম্পূর্ণই তোমার মনেও তোমার নোংরা হাত লাগতে দিও না আমার গায়ে, আমার দেহ তোমার। যাও এখানে শুতে যাও।
হুকুম করছি তুমি শুতে যাও। অন্তু, অন্তু আমার, আমার রাজা, আমার দেবতা, তোমাকে কত ভালোবেসেছি আজ পর্যন্ত সম্পূর্ণ করে তা জানাতে পারলাম না। সেই সেই ভালোবাসার দোহাই, মারো মারো আমাকে অন্তু, মারো তোমার নিজের হাতে। এলি শো, এখানে শো, এখানে শো, ঘুমো। ঘুম হবে না, ঘুমাবার ওষুধ আছে আমার হাতে। কিচ্ছু দরকার নেই অন্তু, আমার চৈতন্যের শেষ মুহূর্ত তুমি নাও। ক্লোরোফর্ম এনেছে না, দাও ওটাকে ফেলে। বীরু নয় আমি, জেগে থেকে যাতে মরি তোমার কোলে, তাই করো। শেষ চুম্বন আজ অপুরাণ হলো অন্তু, অন্তু, অন্তু। বন্দে মাতরম, বন্দে